আচ্ছা, আমাদের চারপাশে এমন একটা জগৎ আছে যা কিন্তু আমরা খালি চোখে দেখতেই পাই না, কিন্তু সেটাই আবার জীবনের মূল ভিত্তি। আজ আমরা ঠিক সেই অদৃশ্য জগতের দরজাটাই খুলতে যাচ্ছি। চলুন ঘুরে আসা যাক মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের এক অবাক করা জগৎ থেকে। একবার ভাবুন তো, মাত্র এক ফোঁটা জল, তার ভেতরেই লুকিয়ে থাকতে পারে আস্ত একটা মহাবিশ্ব, কত শত জীবন। এই যে অবিশ্বাস্য একটা জগৎ, এর দরজা খোলার চাবিটা কি জানেন? ওটাই হলো অণুবীক্ষণ যন্ত্র। এই যন্ত্রটাই আমাদের সেই সব জিনিস দেখায় যে আমাদের সাধারণ দৃষ্টির একেবারে বাইরে। তো এই অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে এটা এমন একটা যন্ত্র যা অনেকগুলো লেন্স একসাথে ব্যবহার করে খুব ছোট একটা জিনিসের একটা বড় ছবি তৈরি করে। মানে এর আসল কাজই হলো যে জিনিসগুলো বড্ড বেশি ছোট সেগুলোকে আমাদের চোখের সামনে দেখার মতো করে তুলে ধরা। কিন্তু সব মাইক্রোস্কোপ কিন্তু একরকম হয় না। এদেরকে মূলত দুটো বড় ভাগে ভাগ করা যায়। আর এই ভাগটা করা হয় কিসের উপর ভিত্তি করে জানেন? নমুনাটা দেখার জন্য যন্ত্রটা ঠিক কি ব্যবহার করছে, সেটা কি সাধারণ আলো নাকি ইলেকট্রন। দুটোর মধ্যে মূল পার্থক্যটা কিন্তু খুবই সোজা। লাইট মাইক্রোস্কোপ, মানে যেটা আমরা সাধারণত ল্যাবে বা স্কুলে দেখে থাকি, সেটা চলে সাধারণ আলো দিয়ে। আর অন্যদিকে আছে ইলেকট্রন মাইক্রোস্কোপ, যেটা কিন্তু অনেক অনেক বেশি শক্তিশালী। এটা আলোর বদলে ইলেকট্রনের একটা স্রোত ব্যবহার করে, আর তাতে ছবিটা যে কতগুণ বড় হয় তা ভাবা যায় না। এই লাইট মাইক্রোস্কোপেরও কিন্তু আবার অনেক রকম ভেদ আছে। যেমন ধরুন ব্রাইট ফিল্ড, ডার্ক ফিল্ড, ফেস কন্ট্রাস্ট, অনেক কিছু। তবে আমাদের কাছে সবচেয়ে পরিচিত কোনটা? অবশ্যই কম্পাউন্ড বা যৌগিক মাইক্রোস্কোপ। তো চলুন আজ আমরা মূলত এটারই বিভিন্ন অংশ নিয়ে একটু বিস্তারিত কথা বলি। আর ইলেকট্রন মাইক্রোস্কোপের কথা যদি বলি, সেটারও প্রধান দুটো ভাগ আছে। একটা হলো TEM, মানে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ, যেটা বস্তুর ভেতরটা দেখতে সাহায্য করে। আর আরেকটা হলো SEM বা স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, যেটা দিয়ে বস্তুর বাইরের সারফেসের একটা 3D ছবি পাওয়া যায়। এগুলো কিন্তু গবেষণার জন্য অসাধারণ শক্তিশালী যন্ত্র। আচ্ছা, চলুন এবার আমরা আমাদের পরিচিত সেই কম্পাউন্ড মাইক্রোস্কোপের গঠনে ফিরে যাই। একটা মাইক্রোস্কোপকে যদি ঠিকঠাক বুঝতে হয়, তাহলে এর বিভিন্ন অংশকে কয়েকটা ভাগে ভাগ করে নিলে সুবিধা হয়। প্রথম ভাগটা হলো এর সাপোর্টিং সিস্টেম বা ধারক ব্যবস্থা। নাম শুনেই বোঝা যাচ্ছে এর কাজ কি। এটা পুরো যন্ত্রটার কাঠামোটা ধরে রাখে, ঠিক যেন আমাদের শরীরের কঙ্কালের মতো। সবার আগে আসে এর বেস বা ভিত্তি। এটা হলো যন্ত্রটার একদম নিচের ভারী অংশটা। এর কাজ হলো পুরো জিনিসটাকে একদম স্থির করে রাখা, যাতে কাজ করার সময় মাইক্রোস্কোপটা এতটুকুও নড়েচড়ে না যায়। স্টেবিলিটিটাই আসল। এরপর আসছে আর্ম বা হাতল। এটা হলো ওই বাঁকানো অংশটা যেটা যন্ত্রের উপরের মাথাটাকে বেসের সাথে জুড়ে রাখে। এর কাজ কিন্তু দুটো। প্রথমত, এটা কাঠামোর একটা জরুরি অংশ, আর দ্বিতীয়ত, এটাকে ধরেই কিন্তু মাইক্রোস্কোপটা খুব সাবধানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে হয়। এই যে দেখুন স্টেজ, এখানেই কিন্তু আসল ফেলাটা হয়। এটা একটা চ্যাপ্টা প্ল্যাটফর্মের মতো, যা ঠিক মাঝখানে স্লাইডটা রাখা হয়। কিছু মাইক্রোস্কোপে এই স্টেজটা ফিক্সড থাকে, মানে নড়াচড়া করে না। আবার কিছু মডেলে এটাকে সরানো যায়, যেটাকে আমরা বলি মেকানিক্যাল স্টেজ। স্টেজের ঠিক ওপরের দিকেই একটা ঘোরানো যায় এমন অংশ থাকে, দেখেছেন? ওটার নাম হলো রিভলভিং নোজ পিস। এখানেই বিভিন্ন পাওয়ারের অবজেক্টিভ লেন্সগুলো লাগানো থাকে। আর এটাকে ঘুরিয়ে ঘুরিয়েই আমরা যখন যেমন দরকার ম্যাগনিফিকেশনটা বদলে নিতে পারি। আচ্ছা, সাপোর্টিং সিস্টেম তো গেল। এবার চলুন কথা বলি সেই অংশগুলো নিয়ে যেগুলো আসলে অদৃশ্য জিনিসকে আমাদের চোখের সামনে দৃশ্যমান করে তোলে, মানে অপটিক্যাল আর ফোকাসিং সিস্টেম। এটাকে বলতে পারেন মাইক্রোস্কোপের চোখ আর মস্তিষ্ক, কারণ এটাই তো ছবিটা তৈরি করে আর সেটাকে একদম ঝকঝকে স্পষ্ট করে তোলে। আমরা মাইক্রোস্কোপের ঠিক যেখানটায় চোখ রাখি, সেই লেন্সটার নাম হলো আইপিস বা অকুলার। কিছু যন্ত্রে দেখবেন একটাই আইপিস থাকে, সেগুলোকে বলে মনোকুলার। আবার কোনোটাতে দুটো থাকে, আর সেগুলোকে আমরা বলি বাইনোকুলার। এবার আসি অবজেক্টিভ লেন্সে। ম্যাগনিফিকেশন বা বিবর্ধনের আসল কারসাজিটা কিন্তু এখানেই। সাধারণত 3 ধরনের লেন্স থাকে। লো পাওয়ার, যেটা 10 গুণ বড় করে দেখায়, ওটা দিয়ে প্রথমে স্লাইডের উপর নমুনাটা খুঁজে বের করা হয়। তারপর আসে হাই পাওয়ার, যেটা 40 বা 45 গুণ বড় করে, এটা দিয়ে জিনিসটা বিস্তারিত দেখা যায়। আর একদম সর্বোচ্চ বিবর্ধনের জন্য আছে অয়েল ইমার্শন লেন্স, 100 গুণ। এটার ক্ষেত্রে কিন্তু লেন্স আর স্লাইডের মাঝে এক ফোঁটা বিশেষ তেল দিতে হয়। এতে আলোটা ঠিকঠাক ফোকাস হয় আর ছবিটা অবিশ্বাস্য রকমের স্পষ্ট আসে। স্লাইডটা স্টেজে রাখার পর দেখবেন একটা বড় নব আছে, ওটাকে বলে কোর্স অ্যাডজাস্টমেন্ট নব।
ওটা ঘুরিয়েই প্রথম ফোকাসটা করা হয়। এটা বেশ দ্রুত কাজ করে, মানে বডি টিউবটাকে অনেকটা ওপরে বা নিচে নামিয়ে দেয়, যাতে মোটামুটি একটা স্পষ্ট ছবি চোখে পড়ে। ওই বড় নবটা দিয়ে যখন একটা প্রাথমিক ফোকাস হয়ে গেল, তখন ছবিটাকে একদম ঝকঝকে আর নিখুঁত করার জন্য ব্যবহার করা হয় পাশের ছোট নবটা। এটার নাম ফাইন অ্যাডজাস্টমেন্ট নব। এটা খুব সাবধানে, খুব সূক্ষ্মভাবে ফোকাসটাকে ঠিক করে, যাতে বস্তুর একদম ছোট ছোট ডিটেলসও পরিষ্কার দেখা যায়। তো মাইক্রোস্কোপের শেষ, কিন্তু বলতে গেলে সবচেয়ে জরুরি অংশগুলোর একটা হলো এর ইলুমিনেশন সিস্টেম বা আলোকসজ্জা। কারণটা তো খুবই সহজ, তাই না? আলো ছাড়া তো আর কিছুই দেখা যাবে না। এই সিস্টেমটাই পুরো নমুনাটাকে দেখার জন্য আলোকিত করে তোলে। আলোটা আসে কোথা থেকে? এর উৎস সাধারণত 2 রকমের হতে পারে। বেশ পুরনো মডেলগুলোতে দেখবেন একটা আয়না লাগানো থাকতো। ওটা বাইরের আলো, যেমন জানালার আলো, সেটাকে রিফ্লেক্ট করে স্লাইডের ওপর ফেলত। কিন্তু এখনকার দিনের আধুনিক মাইক্রোস্কোপগুলোতে সাধারণত একটা বিল্ট ইন ইলেকট্রিক ল্যাম্পই থাকে, যেটা একটানা সমান আলো দিয়ে যায়। ল্যাম্প বা আয়না থেকে যে আলোটা আসে সেটা তো চারদিকে ছড়িয়ে থাকে। কন্ডেন্সারের কাজ হলো ওই ছড়িয়ে থাকা সবটা আলোকে এক জায়গায় এনে, মানে ফোকাস করে ঠিক স্লাইডের উপর ফেলা। এতে কি হয়? এতে ছবির ব্রাইটনেস আর রেজলিউশন দুটোই অনেক বেড়ে যায়। এখন প্রশ্ন হলো, আলোর পরিমাণটা কন্ট্রোল করা হয় কিভাবে? এর জন্য একটা দারুণ ব্যবস্থা আছে, নাম আইরিস ডায়াফ্র্যাম। এটা কাজ করে ঠিক আমাদের চোখের মনির মতো, মানে যখন যেমন দরকার এটাকে ছোট বা বড় করে কন্ট্রোল করা যায় যে ঠিক কতটা আলো নমুনার উপর এসে পড়বে। দারুণ না ব্যাপারটা? তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে 3টে আলাদা সিস্টেম, সাপোর্ট, অপটিক্যাল আর ইলুমিনেশন, এরা সবাই একসাথে একেবারে নিখুঁত ছন্দে কাজ করে। আর এদের এই টিম ওয়ার্কের ফলেই এক ফোঁটা জলের মধ্যে লুকিয়ে থাকা ওই অসাধারণ জগৎটা আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। আসলে মাইক্রোস্কোপ তো শুধু ছোট জিনিসকে বড় করে দেখায় না, তাই না? এটা আমাদের জীবনের একেবারে ভেতরের নকশাটা বুঝতে সাহায্য করে। আর প্রযুক্তি যেভাবে এগোচ্ছে, তাতে বলাই বাহুল্য যে এই যন্ত্রের হাত ধরে ভবিষ্যতে আরও কত যে অজানা রহস্যের দরজা খুলবে, কে জানে। এই ভাবনাটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক।